আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন আরেক পর্বে। স্ট্রাকচারাল মেকানিক্সটা মূলত হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের একটা তুলনামূলক কঠিন বলা চলে। তো বিষয়টা হচ্ছে একটা বিষয় আমাদের কাছে কখন কঠিন মনে হয়, যেটাকে নিয়ে আমরা নাড়াচাড়া করিনি, ঘাটাঘাটি করিনি, দেখেই ভয় পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে কঠিন মনে হয়। তো আমরা এটাকে একটু সহজভাবে উপস্থাপন করবো, সহজভাবে নেব। তো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের কাছে খুব সহজেই এই জিনিসটা বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথম অধ্যায়টা নিয়ে, এই স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়টা নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম। তোমরা দেখো এই ভিডিও আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, এই প্রথম অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে, কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আমি যে বিষয়গুলো আলোচনা করছি মোটামুটিভাবে ওগুলো পড়লেই প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যাত্রা শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি বেসিক থেকে শুরু করে তোমাদের সম্পূর্ণ ম্যাথ সলিউশন পর্যন্ত সবগুলো ক্লিয়ার করে দেবো। তো দেশের এই পরিস্থিতির কারণে আমরা সবাই বাসায় চলে গেছিলাম, এই কারণে ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবা, ওকে? তো আমার সাথে থাকবা, অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও। আর হচ্ছে আমি তো তোমাদের কাছে কোনো টাকা নিয়ে কোর্স কিনতে বলতেছি না, আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই সবগুলা ক্লাস দিয়ে দেবো। তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, ওকে? তো আমি প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত নিয়ে খুব আলোচনা ততটা করিনি আসলে। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্তে একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের মাইল স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা বলা চলে যে 99% তোমাদের এটা এক্সামে থাকবে, আমাদের সময় কিন্তু ছিল। তো আমি প্রথম অধ্যায় এই ডায়াগ্রামটা করাই দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, ওকে? তো প্রথম অধ্যায়টা আমাদের কি, মাইল স্টিলের পীড়ন বিকৃতি। মাইল স্টিলের পীড়ন বিকৃতিটা আমি তোমাদের একটু দেখাই দিই, দেন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যাত্রা শুরু করব। পার্ট বাই পার্ট তোমরা নেক্সটে ভিডিও পেয়ে যাবো, ওকে? মাইল স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম, পীড়ন বিকৃতির ডায়াগ্রাম, ওকে? মাইল স্টিলের কি পীড়ন বিকৃতির ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা দেখবে এরকম, ডায়াগ্রামটা উপর দিয়ে গেল, ডায়াগ্রামটা এরকম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো মূলবিন্দু হচ্ছে ও, তো এখান থেকে একটা রেখা এদিকে গেছে, দেন এইখান থেকে একটা এদিকে গেছে, তারপর একটা নিচের দিকে আসছে, এরকম ভাবে চলে গেছে, ওকে? তো এখানে বোর্ডের মধ্যে একটু তেলার বাঁকা হতে পারে, তোমরা খাতাটা ভাবে সুন্দর করে আর্ট করবা, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের পীড়ন, এটা হচ্ছে আমাদের বিকৃতি। এটা কি, এটা হচ্ছে আমাদের বিকৃতি, ওকে? তো এই বিন্দুগুলো জাস্ট সিলেক্ট করে দেবা, এতেই আমাদের এটা কমপ্লিট হবে। তো এটা হচ্ছে আমাদের পিএল, আর এটা হচ্ছে এটা হচ্ছে ইউ ওয়াই পি, এটা হচ্ছে আমাদের এল ওয়াই পি, এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে বি। জাস্ট এরকম ভাবে তোমরা কি করবা, তোমরা সুন্দরভাবে আগে উঠায় নাও, দেন হচ্ছে এভাবে লেখার পর এই যে আমাদের যে লেটারগুলো লিখছি এগুলোর শুধু পূর্ণরূপ সাইড নোট দিয়ে দিবা, আমাদের এটা কমপ্লিট, ওকে? তো এখানে দেখো তোমরা সাইড দিয়ে খাতা ডান পাশে লিখে দেবা যে পিএলটা কি, ইউআইপি কি, ইউপি, এগুলো জাস্ট লিখে দেবা, আমাদের সংক্ষিপ্ত এটা কমপ্লিট। আমরা সবগুলো জিনিসেই কি করব, সহজভাবে নেওয়ার চেষ্টা করব। তাহলে পিএলটা কি, পিএলটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট, প্রপোর্শনাল কি লিমিট, পিএলটা কি প্রপোর্শনাল লিমিট। দেখো জাস্ট এটার পুনরূপগুলো এখানে লিখে দেবা, প্রপোর্শনাল লিমিট, পিএলটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। আর
ইউওয়াইপিটা হচ্ছে আমাদের আপার ইল পয়েন্ট। দেখো এর থেকে একটু উপরে গেছে, এ কারণে আপার মানে কি উপরে, আপার ইল পয়েন্ট। আপার ইল্ড মানে কি YIEL, টি না ডি রে, ইল্ড মেবি ডি হবে, আচ্ছা ঠিক আছে। আপার ইল্ড পয়েন্ট, দেন হচ্ছে এলটা এদিক থেকে হচ্ছে নিচের দিকে আসছে, তার মানে হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। ওকে, উপরেটা কি আপার ইল পয়েন্ট, নিচেরটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। LYP কি লোয়ার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট। দেন ইউটা হচ্ছে আমাদের, ইউটা হচ্ছে আমাদের কি আলটিমেট স্ট্রেংথ মানে হচ্ছে STRENGHT, আলটিমেট স্ট্রেংথ। আর বিটা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট। বিটা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং, BREAKING। বিটা কি তাহলে, বিটা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট। তো এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অ্যান্সার। জাস্ট ডায়াগ্রামটা এরকমভাবে দিকে তোমরা জাস্ট পুনরূপটা বসাই দিবা, আহামরি কিছু না। আর এগুলা মনে রাখারও খুব একটা জটিল বলে মনে হয় না। পিএলটা কি প্রপোর্শনাল লিমিট, ইউতে কি আপার। দেখো ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি যে এই পিএল থেকে একটু উপরে গেছে, তাহলে হচ্ছে আমাদের আপার ইল পয়েন্ট। দেন হচ্ছে একটু নিচে আসছে লোয়ার ইল পয়েন্ট। ইউটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ, বি হচ্ছে ব্রেকিং পয়েন্ট। সিম্পল না? তো দেখো এটা আমাদের, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারবা, লিখতে পারবা। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। ওকে, তো দ্বিতীয় অধ্যায়টা আমরা বেসিক থেকে শুরু করে এখানে দুই একটা ম্যাথও করাই দেবো যদি সময় হয়। দেন হচ্ছে আর একটা পার্ট দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করবো। পার্ট বাই পার্ট তোমরা আমাদের এই ভিডিওগুলা পেয়ে যাবা। ওকে, তো আশা করি তোমরা এগুলো উঠাই নিছো, আমি মিশাই দিই। ওকে, আমরা এখন চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়টা কি? দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা সম্পর্কে তো আমাদের একটু ধারণা রয়েছে। আমরা 9-10 এর মধ্যে ভালোভাবে কাজ শক্তি ক্ষমতা পড়ে আসছি। যারা ফাঁকিবাজি করছো তারা তো একটু ধরা খাবা, এখানে একটু আরো কঠিন মনে হবে। আশা করি এগুলা সেরকম কঠিন মনে হবে না। তো দেখো কাজটা কি, কাজটা হচ্ছে ভাইয়া, যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন বস্তুটির যদি সরণ ঘটে, সাপোজ এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর যখন আমরা একটা বল প্রয়োগ করব, এটা কি, এটা হচ্ছে বস্তু, এই বস্তুর উপর যখন আমরা একটা বল প্রয়োগ করব, তো বস্তুটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুটা কি তার অবস্থানে পরিবর্তন হবে না, সে একটা দূরত্ব অতিক্রম করবে না? অবশ্যই করবে। তো বস্তুটা যদি তার একটা দূরত্ব অতিক্রম করে এভাবে চলতে থাকে, তাহলে সেটাকে আমরা কাজ বলবো। তাহলে কাজের সংখ্যাটা দেখো আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। তাহলে কাজটা কি আমাদের, তোমরা উঠাই নাও। আসলে এভাবে লিখে দিলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, তবুও একটু তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। দেখো আমরা সুন্দরভাবে দেখো সাজাই দিচ্ছি আমি। কোনো একটা বস্তুকে, কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে, বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। তাকে কি বলে? তাহলে তাকে কাজ বলে। তোমরা সুন্দরভাবে সংখ্যাটা উঠাই নাও। কি বললাম আমি, যে যদি কোনো বস্তুর উপর, সাপোজ এটা হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুর উপর যদি একটা আমরা বল প্রয়োগ করি, বস্তুটা একটা দ্রুত অতিক্রম করে, বস্তুটা একটা সরণ ঘটবে। সরণ কি? কোনো পথ অতিক্রম করা, ওইটা হচ্ছে। তো যদি বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ ঘটে, সেটাই তাহলে আমরা সেটাকে কি বলবো? কাজ বলবো। ওকে, তো এই কাজ থেকে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে
ডাব্লিউ ইকুয়াল এফ এস। ডাব্লিউ ইকুয়াল কি, এগুলা আমরা 19-এ পড়ে যাচ্ছি, 19 এগুলো সূত্র আমরা সুন্দরভাবে পড়ে যাচ্ছি। তো দেখো ডাব্লিউ ইকুয়াল কি পাই, এফ এস। এখানে হচ্ছে ডাব্লিউটা হচ্ছে আমাদের কাজ, ডাব্লিউ কি, ডাব্লিউটা হচ্ছে কাজ, আর এফটা হচ্ছে বল, এফটা হচ্ছে বল, আর এসটা হচ্ছে সরণ। দেখো আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে সংখ্যাটাও মনে রাখতে পারবো কিভাবে। তো এটা হচ্ছে আমাদের কি, ডাব্লিউ হচ্ছে কাজ, ডাব্লিউ কাজ, এফ হচ্ছে বল, আর এটা হচ্ছে কি সরণ, এস হচ্ছে সরণ। তো দেখো যদি আমরা কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, অর্থাৎ এফ বল যদি প্রয়োগ করি, বস্তুটির সরণ যদি এস হয়, বল এবং সরণ, তো এই বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে সেটাকে আমরা কি করব, কাজ বলবো। ওকে, তো এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা, তোমরা সুন্দর করে খাতায় উঠে নাও। ডাব্লিউ ইকুয়াল এফ এস, কাজের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল এফ এস। ওকে, সুন্দরভাবে একে এভাবে সাইড নোট দিয়ে লিখে নাও। এখন আমরা দেখব ক্ষমতা। এবার আমরা দেখব কি ক্ষমতা। ক্ষমতাটা কি, মূলত কাজ করার হারটাকে আমরা ক্ষমতা বলবো। কি বলবো, কাজ করার হারকে ক্ষমতা বলবো। তাহলে ক্ষমতাটা কি, ক্ষমতাটা হচ্ছে কাজ করার হার। কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলা হয়। কাজ করার হারকে ক্ষমতা বলে। তো এই ক্ষমতারও একটা সূত্র রয়েছে, ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা হচ্ছে আমাদের কাজের সূত্র। আর ক্ষমতার সূত্র হচ্ছে, দেখো এখান থেকে আমরা বের করবো, ডাব্লিউ ইকুয়াল পিটি, আমরা একটা সূত্র পড়ছিলাম না, তোমাদের নিশ্চয়ই জানা আছে, তোমরা যারা 19-এ ভালোভাবে পড়ে যাচ্ছ। ওকে, তো ডাব্লিউ ইকুয়াল পিটি, এখানে আমি এটা মিশিয়ে দিই। দেখো ডাব্লিউ ইকুয়াল পিটি, এই দুটো সূত্র তোমরা অবশ্যই মনে রাখবা ভালোভাবে। এখানে ডাব্লিউটা কি, ডাব্লিউ তো আমাদের কাজ, ডাব্লিউ কি, ডাব্লিউ কাজ, পি হচ্ছে এখানে ক্ষমতা, পি কি, পি হচ্ছে আমাদের ক্ষমতা, দেন টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়। তো এইখান থেকে আমরা ক্ষমতাটা বের করতে চাইলে, অর্থাৎ ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে আমাদের পি। তো এখান থেকে পিটা বের করতে চাইলে এখানে টি, এখানে গুণ আকৃতিটা রয়েছে, তো এদিক দিকে আসি আমরা কি এটাকে ভাগ করে দিই। তো এই পি এর মান তাহলে আমরা পেয়ে গেলাম যে পি এর সূত্র পেয়ে গেলাম ডাব্লিউ ডিভাইডেড টি। তাহলে পি এর সূত্র কি, ডাব্লিউ ডিভাইডেড টি, এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। ওকে, পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড টি, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। আর আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে শক্তি। তো কাজ করার যে আমাদের একটা সামর্থ্য থাকে, এটাকে মূলত শক্তি বলা হয়। তো এখন আমরা বাহ্যিক যে কাজ বাস এগুলা নিয়ে আলোচনা করলাম। আমরা তো হচ্ছে ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে বিভিন্ন বিল্ডিং এর কাজ টাজ বা হচ্ছে বিভিন্ন মেশিন কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। তো আশা করি তোমরা সুন্দরভাবে এগুলো উঠাই নিছো। আমরা এখন মেইন আলোচনায় চলে যাচ্ছি। পাঠ্য বই বলতে আমরা বেসিক একটু ধারণা দিলাম, এখন হচ্ছে আরো বিস্তারিত একটু পড়ব। তোমরা উঠাই নিও, এগুলো আমি মিশাই দিই। ওকে, তো দেখো এখন আমরা পড়ব হচ্ছে, আমরা এতক্ষণ মানুষ যে বল প্রয়োগ করছে, কাজ করছে, সেগুলো পড়ছি, কিন্তু এখন আমরা দেখব ইঞ্জিনের ক্ষমতা। ইঞ্জিন কি ভাইয়া, ইঞ্জিন দিয়ে বিভিন্ন যে যানবাহনগুলো চালিত হয় সেগুলাই। তো ইঞ্জিনের ক্ষমতাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা। তো ইঞ্জিনের ক্ষমতাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইএইচপি বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আইএইচপি বা তোমরা এটা বাংলাকে কি বলে, বাংলাকে এটা বলে সূচিত অশ্ব ক্ষমতা। ওকে, আইএইচপি বা সূচিত অশ্ব ক্ষমতা। আর এর পুনরূপ হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তোমরা লিখে নিও,
ইন্ডিকেটেড আচ্ছা, ইন্ডিকেটেড হর্স পাওয়ার, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ওকে, আরেকটা হচ্ছে বিএইচপি, এটা হচ্ছে সূচিত অশ্ব ক্ষমতা, ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা সূচিত অশ্ব ক্ষমতা বা আইএসপি। আরেকটা হচ্ছে বিএইচপি বা ব্রেক অশ্ব ক্ষমতা বা ব্রেক হর্স পাওয়ার। এটাকে কি বলে? ব্রেক অশ্ব ক্ষমতা, ব্রেক অশ্ব ক্ষমতা। ওকে, তো তোমাদের এক্সামে অতি সংক্ষিপ্তে আসতে পারে, প্রশ্ন প্যাটার্নগুলো এইভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। বলতে পারে যে আইএসপি কি, আবার বা বলতে পারে সূচিত অশ্ব ক্ষমতা কি, ইন্ডিকেটেড হর্স পাওয়ারটা কি। এগুলো মূলত একই, তোমাদের এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। ওকে, এখানে বিএইচপিটা হচ্ছে আমাদের ব্রেক অশ্ব ক্ষমতা। তো ব্রেক অশ্ব ক্ষমতা, বিআরইএ কে, ব্রেক হর্স পাওয়ার, HORS, ব্রেক হর্স পাওয়ার। ওকে, তো এই ইঞ্জিনের ক্ষমতাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তুমি সুন্দরভাবে খাতায় উঠায় নাও। এখন আমরা দেখব যে এই আইএসপি, ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা সূচিত অশ্ব ক্ষমতাটা কি এবং ব্রেক অশ্ব ক্ষমতাটা কি, তোমরা সুন্দরভাবে খাতায় উঠায় নাও। ওকে, দেখো সূচিত অশ্ব ক্ষমতা, সূচিত অশ্ব ক্ষমতাটা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিনে যে ক্ষমতাটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের সূচিত অশ্ব ক্ষমতা। কোনো একটা ইঞ্জিনে যে ক্ষমতা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের সূচিত অশ্ব ক্ষমতা। দেখো তোমাদের লিখে দেওয়া লাগবে, লিখে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি দেখো আবার বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে নাও। সূচিত অশ্ব ক্ষমতার সংজ্ঞা হচ্ছে কোনো একটা ইঞ্জিনের মধ্যে যে ক্ষমতা উৎপন্ন হয় সেটাই আমাদের সূচিত অশ্ব ক্ষমতা। আর হচ্ছে ব্রেক অশ্ব ক্ষমতা বা ব্রেক হর্স পাওয়ারটা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিনের মধ্যে আমরা যতটুকু ক্ষমতা প্রয়োগ করি ঠিক ততটুকু কি আমাদের কাজে পরিণত হয়? যতটুকু ক্ষমতা প্রয়োগ করি ততটুকু কি কাজে পরিণত হয়? অবশ্যই না। কেননা একটা ইঞ্জিন চলার সময় বিভিন্ন তার আশেপাশের সব কিছুর সাথে কি হয়, একটা ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে কিছু শক্তির অপচয় ঘটে। এই অপচয় হওয়ার পর যে ক্ষমতাটা থাকে সেটাকেই আমরা কি বলবো? ব্রেক অশ্ব ক্ষমতা। অর্থাৎ ঘর্ষণের ফলে যে ক্ষমতাটা কাজে পরিণত হয় সেটা আছে আমাদের ব্রেক অশ্ব ক্ষমতা। ওকে, তো দেখো আমি আবার বলে দিতেছি যে ব্রেক অশ্ব ক্ষমতাটা কি। একটা ইঞ্জিনের মধ্যে যে ক্ষমতাটা দেওয়া হয়, যে ক্ষমতাটা প্রয়োগ করা হয়, সেই ইঞ্জিনটার ঘর্ষণের ফলে একটা শক্তির অপচয় ঘটে। এই অপচয়কৃত শক্তি বাদ দিয়ে যতটুকু শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের ব্রেক হর্স পাওয়ার। ওকে, তোমরা সুন্দরভাবে এগুলা নোট করে নিও, আমি আর লিখে দিচ্ছি না। তো মোটামুটিভাবে আমরা প্রথম অধ্যায়ের বেসিক শেষ করছি। এখন হচ্ছে কিছু আমি তোমাদের সূত্র উঠাই দেব। এই সূত্রগুলা তোমরা দেখে সুন্দরভাবে খাতার মধ্যে উঠাই নাও। এই সূত্রগুলা জাস্ট তোমরা একবার দেখবা, আমরা যখন ম্যাথ সলিউশন করব সেখানে গিয়ে আমরা এই সূত্রগুলোর সাথে ভালোভাবে পরিচয় হব। ম্যাথ করতে করতে আমাদের সূত্রগুলা আয়ত্তে আসবে। আমি সূত্রগুলা তোমাদের তুলে দেই, তোমরা সাথে সাথে উঠায় নাও খাতার মধ্যে। ওকে, তো দেখো সূত্রাবলী, এখন আমি এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলা দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো প্রথম সূত্রটা হচ্ছে আমাদের এই ইন্ডিকেটেড হর্স পাওয়ার। কয়েকটা সূত্র দেই, এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে উঠাই নাও। আমরা যখন ম্যাথ সমাধান করবো প্রত্যেকটা সূত্রের সাথে পরিচয় হব।
এক নম্বরে হচ্ছে আমাদের ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ার সূত্রটা হচ্ছে আমাদের প্লান ডিভাইডেড 4500, PLAN, প্লান ডিভাইডেড 4500। তো সাইড দিয়ে তোমরা এগুলোর সাথেও পরিচয় হও। এখানে পিটা হচ্ছে আমাদের চাপ বা লেভেলের তীব্রতা, পিটা হচ্ছে আমাদের চাপ বা লেভেলের তীব্রতা। চাপ বা কি লেভেলের তীব্রতা। এলটা হচ্ছে আমাদের স্ট্রোকের দৈর্ঘ্য, এলটা হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর এনটা হচ্ছে স্ট্রোক সংখ্যা। ওকে, এনটা কি? এনটা হচ্ছে আমাদের স্ট্রোক সংখ্যা। তো আমরা তোমার সুন্দরভাবে খাতার মধ্যে উঠে নাও, আমরা যখন ম্যাথ সমাধান করব তখন দেখবে এই অটোমেটিক এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। আমাদের ম্যাথের মধ্যে এই জিনিসগুলো দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, ওই মানগুলা এইখানে বসা দিয়ে আমরা ম্যাথ সমাধান করব। ওকে, আরেকটা হচ্ছে আমাদের ব্রেক অশ্ব ক্ষমতার সূত্র আছে, BHP সূত্র রয়েছে 2π/NT ডিভাইডেড 4500, 2π/NT ডিভাইডেড 4500। সেম এখানে হচ্ছে আমাদের ওই এন হচ্ছে স্ট্রোক সংখ্যা, আর টিটা হচ্ছে শুধু টিটা হচ্ছে আমাদের তো আরেকটা দিচ্ছি ইটাটা মূলত হচ্ছে আমাদের যে এটা মূলত হচ্ছে দক্ষতা। সেটা কিসের দক্ষতা প্রশ্নের উপর নির্ভর করে। তো আরেকটা হচ্ছে কি আমাদের এটার সূত্র কি আমাদের, এটা কি হচ্ছে আমাদের দক্ষতা, যে কোনো কিছুর একটা দক্ষতা। এটা হচ্ছে আমাদের ব্রেক অশ্ব ক্ষমতা এবং ব্রেক হর্স পাওয়ার, আর একটা হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ারের অনুপাতটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ বা দক্ষতা। আরেকটা এটারে আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের পাম্পের ক্ষমতা ডিভাইডেড মোটরের ক্ষমতা। এটার আরেকটা সূত্র কি? পাম্পের ক্ষমতা, পিপি দ্বারা প্রকাশ করা হয় পাম্পের ক্ষমতা। আরেকটা হচ্ছে আমাদের মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতাকে PM দ্বারা প্রকাশ করে। তো এটার সূত্র হচ্ছে আমাদের ব্রেক হর্স পাওয়ার ডিভাইডেড ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা পাম্পের ক্ষমতা ডিভাইডেড মোটরের ক্ষমতা। এটার আরেকটা সূত্র রয়েছে P আউটপুট ডিভাইডেড P ইনপুট। তোমরা আগে সূত্রগুলো উঠায় নাও, যখন ম্যাথ সমাধান করব আমরা তখন সূত্রের আমরা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবো। P আউটপুট ডিভাইডেড P ইনপুট, P ইনপুট। ওকে, আরেকটা P সূত্র, P সূত্র রয়েছে। P ইকুয়াল হচ্ছে আমাদের Q গামা H। ওকে, তো তোমাদের যদি তোমরা সুন্দরভাবে এগুলা উঠায় নাও, আমরা এখন একটা ম্যাথ সমাধানে যাব। ওকে, তো দেখো আরেকটা বিষয় তুলে দিই, সেটা হচ্ছে P আউটপুট এবং P ইনপুটের একটা সূত্র রয়েছে। এই দুটো তুলে দিয়ে আমরা এই কয়েকটা আয়ত্ত করতে পারলে এটা দ্বিতীয় অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো
এই পি আউটপুট এবং পি ইনপুটের দুটো সূত্র রয়েছে, এই দুটো দিয়ে আমরা দেন ম্যাথের সমাধানে চলে যাব। তো পি আউটপুটের দুটো সূত্র রয়েছে, পি আউটপুটের দুটো সূত্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের এমএইচ ডিভাইডেড 75T। এখানে এমটা হচ্ছে আমাদের যে বস্তুটা থাকবে তার ভর, এইচটা হচ্ছে উচ্চতা, আর টিটা হচ্ছে সময়। আই হোপ ক্লিয়ার। পি আউটপুটের আরেকটা সূত্র রয়েছে, পি আউটপুট সেটা হচ্ছে আমাদের এমএইচ ডিভাইডেড 45 × T। এখন কথা হচ্ছে আমরা এই দুটোর ক্ষেত্রে কোনটা সূত্র বসাবো। যদি আমাদের এরকম ভাবে দেওয়া থাকে এটা দিয়ে এই সূত্র প্রয়োগ করতে বলে, তাহলে এখানে হচ্ছে আমরা কখন এই পি আউটপুটের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব, কখন এই সূত্রটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে যখন আমাদের প্রশ্নের মধ্যে এই সময়ের মানটা সেকেন্ডে দেওয়া থাকবে তখন আমরা এটা সূত্র প্রয়োগ করব। যখন সেকেন্ডে থাকবে, আচ্ছা উপর দিয়ে লিখে দেই তাহলে ভালো হবে। যখন সেকেন্ডে থাকবে তখন আমাদের এই সূত্র ব্যবহার করা হবে, আর যখন মিনিটে থাকবে, সময় যখন মিনিটে থাকবে তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। ওকে, তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি বেসিক। এখন যদি সময় হয় আমরা একটা ম্যাথ সমাধানে চলে যাব। তো ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি একটা তোমাদের সিম্পল একটা ম্যাথ করা দিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করব। তোমরা তৃতীয় পার্টের মধ্যে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে, অবশ্যই তোমরা আমার সাথে থাকবা। দ্বিতীয় পার্টের মধ্যেই সম্পূর্ণ ম্যাথ করাবো, ম্যাথ করে দিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করবো আর তৃতীয় অধ্যায়ে চলে যাবো। ওকে, তো দ্বিতীয় অধ্যায়টা আমি দেখো একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে তোমাদের যাদের হক বই রয়েছে সেই হক বইয়ের 75 নাম্বার পেজ বের করো। 75 নাম্বার পেজের উদাহরণ নাম্বার হচ্ছে হক বইয়ের উদাহরণ 2.17 নাম্বারটা দেখো। আমি আর অঙ্কটা বোর্ডে ওঠাচ্ছি না, তোমরা সাথে সাথে মিলাই নিও, আমি জাস্ট উত্তরটা বলে দিই। যাদের হক বই রয়েছে হক বইয়ের 74 নাম্বার পেজ দেখো, উদাহরণ নাম্বার 2.17, যে একটা ইঞ্জিন সিলিন্ডারে ব্যাস 25 সেন্টিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। ইঞ্জিনটি প্রতি মিনিটে 250 বার ঘুরে, কার্যকরী গড় চাপ দেওয়া আছে 4.5 কেজি বর্গ সেন্টিমিটার। তাহলে ইঞ্জিনের শোষিত অশ্ব ক্ষমতা বের করো। শোষিত অশ্ব ক্ষমতার সূত্র আমরা কি জানি, PLAN ডিভাইডেড 4500। তাহলে এই আমাদের প্রশ্ন থেকে আমরা শুরুতে কি করব, আগে উপাত্তগুলো উঠাই নেব। উপাত্তগুলো উঠাই নেওয়ার পর আমরা সুন্দরভাবে অঙ্কটা সমাধান করব। ওকে, তো আই হোপ তোমরা এগুলো উঠাই নিছো। আমি মিশাই দিই। ওকে, আমি মিশাই দিতেছি। তো দেখো কি বলছে, যে একটা ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা প্রশ্নটা পড়বো এবং সাথে সাথে উপাত্তগুলো ডাইন সাইডে আগে লিখে নেব। দেখো ম্যাথ সমাধান করার ক্ষেত্রে আমরা আগে উপাত্তগুলো উঠাই নেব, দেন হচ্ছে ওই উপাত্ত আমাদের বলে দেবে কোন সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। ওকে, তো দেখো প্রশ্ন পড়ো। এই যে কি দেওয়া আছে এখানে, ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে আমাদের 25 সেন্টিমিটার। তো ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, খাতার ডাইন সাইডে লিখে নেব। এখানে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো ব্যাস দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। দেন হচ্ছে স্ট্রোক সংখ্যা
স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কি কত 50 সেন্টিমিটার, ওটা 25 সেন্টিমিটার দেওয়া ছিল না, ওকে। তাহলে স্ট্রোক দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করি আমরা? এল দ্বারা। একটু আগে কিন্তু আমি তোমাদের লিখে দিলাম, তোমরা যারা নোট করছো তখন থেকে দেখো, এল দ্বারা আমরা কি করি? স্ট্রোক দৈর্ঘ্যটা বুঝাই। স্ট্রোক দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। স্ট্রোক দৈর্ঘ্য 50 সেন্টিমিটার রয়েছে, ওকে। তো এখন কি বলছে যে ইঞ্জিনটি প্রতি মিনিটে 250 বার ঘোরে, অর্থাৎ তাহলে আমার স্ট্রোক সংখ্যা কত হবে? 250 কতবার ঘোরে সেটার মান। তো স্ট্রোক সংখ্যা আমাদের, স্ট্রোক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। স্ট্রোক সংখ্যা হচ্ছে আমাদের 250 বার ঘোরে। কার্যকরী গড় চাপ 4.5 কেজি। কার্যকরী গড় চাপকে কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। কার্যকরী গড় চাপটা দেওয়া আছে 4.5 কেজি বর্গ সেমি। তো আর কি দেওয়া আছে এখানে? আর তেমন কিছু দেওয়া নেই। এখন বলছে যে সূচিত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। সূচিত অশ্ব ক্ষমতার সূত্রটা আমরা কি জানি? তো আমরা এখানে লিখবো, আমরা জানি সূচিত অশ্ব ক্ষমতা অর্থাৎ আইএইচপি, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। সূত্রটা আমরা কিন্তু এখনই বললাম, তোমরা যারা নোট করছো তারা দেখো কি দেওয়া আছে? PLAN ডিভাইডেড কত? 4500। এখানে হচ্ছে আমাদের যে কি দেওয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটাকে আমরা মিটারে বানিয়ে নেব। তো 50 এখানে সেন্টিমিটার, যদি মিটার করি তাহলে এটা কত হয়? 0.5 মিটার, ওকে। তো স্ট্রোক দৈর্ঘ্যটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তো এখন দেখো, আমরা পি পাইছি, এল পাইছি, এ পাইনি, এনটাও পাইছি, এনও পাইছি, এন পাইছি, শুধু কি পাইনি? এ পাইনি। দেখো এটা আমরা সুন্দরভাবে বের করে নিতে পারবো। কিভাবে? এ কি? এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা আমাদের কিন্তু ব্যাস, আর এটা কি? ব্যাসার্ধ। আরটাকে ব্যাসার্ধ। তাহলে এটার অর্ধেক হবে না? অর্ধেক হবে। তাহলে এটা যদি আমরা ব্যাসার্ধ বের করতে যাই, 25কে 2 দ্বারা ভাগ দিলে, এই 25কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি বের আসবে? আর, অর্থাৎ ব্যাসার্ধটা বের আসবে। তো 25কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি আসে? 12.5 সেমি। তো এখানে পাইয়ের মানে আমরা জানি 3.1416, আর আমরা কত বের করলাম? 12.5, তারপর কি? বর্গ স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে যত আসে ততই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো দেখো আমি একটু ক্যালকুলেশন করি। 12.5 গুণ হচ্ছে 3.1416, 490.875, 490.875 নিতে পারি আমরা। তো সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো আমরা সবগুলা মান বের করে ফেলছি। এখন জাস্ট এখানে বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, সূচিত অশ্ব ক্ষমতাটা আমাদের বের হয়ে আসবে। তো দেখো পি এর মান কত আমাদের? 4.5। দেন হচ্ছে এল এর মান হচ্ছে আমাদের, এল এর মানটা তো আমরা মিটারে করছি, তো গুণন হচ্ছে 0.5 গুণন এর মান হচ্ছে আমাদের 490.88 গুণন হচ্ছে এন এর মান। এন এর মানটা কত আমাদের? এন, এটা কিন্তু ছিল আমাদের এন, ওকে। এন এর মান কত ছিল? 250 না? হ্যাঁ 250, এর মান হচ্ছে 250। তো এটাকে আমরা গুণ করে 4500 দিয়ে ভাগ করলে আমরা সূচিত অশ্ব ক্ষমতাটা পেয়ে যাব। তো দেখো তোমরা এটাকে ভাগ করে নিও, আমি ডিরেক্ট
অ্যান্সারটা বের করে দিচ্ছি। এখানে আসে তোমাদের 61.36 হর্স পাওয়ার, 36 হর্স পাওয়ার, এটাই অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে আর করাচ্ছি না। তোমরা নেক্সট পার্টে বেস্ট কয়েকটা ম্যাথ সমাধান করে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করে তৃতীয় অধ্যায়ে চলে যাব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের কাছে এতটুকুই আমার চাওয়া। তো আজকের মতো এ পর্যন্ত। তোমরা যদি বুঝতে না পারো তাহলে পেজে কিন্তু আমাকে নক দিও, আমি সেখানে আরও ভালোভাবে বোঝার ট্রাই করবো। না বোঝার কিছু নেই, তোমরা যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওতে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।